একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে রাজশাহী বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্যাসেজ, 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থ সহকারে শোনানো হবে, যাতে করে পরবর্তীতে এই প্যাসেজগুলোর উপর ভিত্তি করে যেভাবেই প্রশ্ন থাকুক তোমরা যেন অ্যান্সার করতে পারো। প্রথম প্যাসেজ, চিলড্রেন্স রাইট টু এডুকেশন। শিক্ষায় শিশুদের অধিকার ইজ ওয়াইডলি রিকগনাইজড টুডে। বর্তমানে সর্বত্র স্বীকৃতি দেওয়া হয় অ্যাজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, একটি মৌলিক মানবাধিকার হিসেবে। বাট দ্যাট রাইট অলসো ইমপ্লাইজ দ্যাট, কিন্তু সেই অধিকারের আরও অর্থ রয়েছে যে the school they go to will have a pleasant and learning friendly environment. তারা যে স্কুলে যায় সেই স্কুলে থাকবে একটি সুখকর এবং শিক্ষাবান্ধব পরিবেশ। where everyone will have an enjoyable time, যেখানে সবার থাকবে একটি উপভোগ্য সময়। টিচার্স উইল বি কাইন্ড, কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ। শিক্ষকরা সেখানে থাকবেন দয়ালু হিসেবে, কেয়ারিং যত্নবান হিসেবে এবং সাপোর্টিভ সহযোগিতামূলক হবেন। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, শিশুরা সেখানে রিল্যাক্স অনুভব করবে। নো হার্শ ওয়ার্ডস, কোনো রুক্ষ ভাষা উইল বি স্পোকেন, বলা হবে না টু দেম, তাদের প্রতি। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস। যে সকল শিক্ষার্থীর সমস্যা রয়েছে, লার্নিং ডিসেবিলিটি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, তাদের প্রতি নেওয়া হবে স্পেশাল কেয়ার। দ্যাট আনফর্চুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্কুলের এটি একটি জেনারেল পিকচার নয়, সাধারণ কোনো দৃশ্য নয়। দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীর অংশে আমাদের শিক্ষা ব্যবস্থা ডাজ নট অ্যালাউ চিলড্রেন, শিশুদেরকে অ্যালাউ করা হয় না মাচ ফ্রিডম, বেশি স্বাধীনতা। অ্যান্ড ক্লাসরুম লুক মোর লাইক কেজেস, আর ক্লাসরুমগুলোকে মনে হয় খাঁচার মতো। ওয়ার দে আর প্যান্ট আপ ফর আওয়ার্স, যেখানে তাদেরকে প্যান্ট আপ করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড ইট আনঅ্যাকসেপ্টেবল, রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে অগ্রহণযোগ্য হিসেবে দেখেছেন। সো ডিড উইলিয়াম ব্লেক, এবং উইলিয়াম ব্লেকও এরকমই দেখেছেন। উইলিয়াম ব্লেকের জন্ম হলো 1757 সালে এবং মৃত্যু হলো 1827 সালে। তিনি একজন ইংরেজ কবি এবং একজন পেইন্টার, চিত্রকর। হুজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুডেড চিলড্রেন, তার প্রিয় বিষয়গুলোর মধ্যে শিশুরাও যুক্ত ছিল। শিশুদের নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন। ইন হিজ পোয়েম দ্য স্কুল বয় নামক একটি কবিতায় ব্ল্যাক রাইটস অ্যাবাউট এ ইয়াং বয়, একজন ইয়াং বয় সম্পর্কে ব্ল্যাক লিখেছেন হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল, তার স্কুল নিয়ে সে খুব আনহ্যাপি। একটি বালকের কথা বলেছে, সে বালক তার স্কুল নিয়ে খুবই আনহ্যাপি। হোয়ার ডুয়ারফেস টিচার্স, যেখানে রুক্ষ আচরণ করে এরকম টিচার, বা যে টিচারকে দেখলে ভয় জাগ্রত হয় এরকম টিচার, গিভ জয়লেস লেসন্স, তারা আনন্দহীন পাঠদান করে থাকে। হি উড রাদার লাইক টু বি আউটডোর্স অ্যান্ড এনজয় দ্য সামার ডে, ওই ছেলেটি বাইরে খেলাধুলা করতে চায়, গ্রীষ্মকালীন সময়গুলো উপভোগ করতে চায়। হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস, সে তার বাবা মার কাছে প্রার্থনা করছে, অনুনয় বিনয় করছে। টু রেস্কিউ হিম, তাকে উদ্ধার করার জন্য। ফ্রম দ্য ড্রাজারি অফ স্কুল, স্কুলের একঘেয়ে খাটুনি থেকে, নিরলস পরিশ্রম থেকে, আনন্দহীন পরিশ্রম থেকে। ড্রাজারি মানে হলো একঘেয়ে খাটুনি, আনন্দহীন খাটুনি, তার থেকে বালকটি তার বাবা মার কাছে মুক্তি চায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এমসিকিউগুলো সমাধান করব। দ্য রাইট টু এডুকেশন ইজ কনসিডার্ড টু বি, শিক্ষায় তাদের যে অধিকার রয়েছে সেটাকে বিবেচনা করা হয় মৌলিক অধিকার হিসেবে, ফান্ডামেন্টাল রাইট হিসেবে। হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডাজ এ চাইল্ড লাইক, কোন ধরনের পরিবেশ একটি শিশু পছন্দ করে থাকে। একদম সিম্পল বিষয়, প্যাসেজ না পড়েও কিন্তু যে কেউ এই উত্তরটা দিতে পারবে। জয়ফুল, আনন্দকর একটি পরিবেশ তারা পছন্দ করে থাকে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ড্রাজারি, একঘেয়ে খাটুনি, আনন্দহীন খাটুনি। তাহলে সঠিক উত্তর হবে
হার্ড অ্যান্ড বোরিং ওয়ার্ক। ইমপ্লাইস মানে হলো নিহিত থাকা, অর্থ প্রকাশ করা। রাইট অ্যান্সার হবে টু থিঙ্ক সামথিং টু বি ট্রু। দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড হার্শ মানে রুক্ষ, অ্যান্টোনিম বলেছে বিপরীতার্থক বের করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কাইন্ড হলো একমাত্র ওয়ার্ড যেটা বিপরীত অর্থ প্রকাশ করছে। ইন আওয়ার স্কুলস টিচার শুড বি কম্প্রিহেন্সিভ, জাজমেন্টাল, অথরিটেটিভ, হেল্পফুল হবে। অপশন দেখেই বোঝা যাচ্ছে অপশন 4 হবে রাইট অ্যান্সার। উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছেন, প্যাসেজ অনুযায়ী জন্মগ্রহণ করেছেন 1757 সালে। তাহলে এখানে দেখা যাচ্ছে অপশন 1 হলো রাইট অ্যান্সার। দ্য এক্সপ্রেশন ডুয়ারফেস্ট মিনস আনফ্রেন্ডলি অ্যান্ড সিভিয়ার, দেখে মোটেও সুখকর নয় এরকম ফেসকে ডুয়ারফেস্ট বলা হয়। হোয়াট আনঅ্যাকসেপ্টেবল থিং ডিড রবীন্দ্রনাথ ফাইন্ড, রবীন্দ্রনাথ কোন জিনিসটা অগ্রহণযোগ্য পেয়েছেন, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা ঘন্টার পর ঘন্টা, এই জিনিসটা তিনি মেনে নিতে পারেননি। হু শুড গেট স্পেশাল অ্যাটেনশন, প্যাসেজের ভিতর লেখা ছিল যাদের ডিসএবিলিটি রয়েছে, লার্নিং ডিসএবিলিটি রয়েছে, যাদের বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। স্টুডেন্টস উইথ লার্নিং ডিসএবিলিটিস। এমসিকিউ শেষ হলো, এখন আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 5টি প্রশ্ন। হোয়াট ডাজ চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইমপ্লাই? চিলড্রেন্স রাইট টু এডুকেশন ইমপ্লাইজ, যেহেতু এখানে এস আছে আমরা এস যুক্ত করব। তারপর আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজ থেকে দ্য স্কুল দে গো টু উইল হ্যাভ এ প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হোয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম। এতটুকুই হবে অ্যান্সার। তারপরও তোমাদেরকে আলাদা করে অ্যান্সারটি দেখিয়ে দেওয়া হচ্ছে। মেনশন 3 কোয়ালিটিস এ টিচার শুড হ্যাভ, একজন টিচারের 3টা কোয়ালিটি মেনশন করতে বলেছে। এখানে আমরা দেখেছিলাম প্যাসেজের মধ্যে রয়েছে টিচার্স উইল বি কাইন্ড, কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দ্যাম, দুটা হয়ে গেল। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন ফর চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস। হোয়াট ডাজ লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন্ডিকেট? লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বলতে কী বোঝানো হয়েছে? এই ওয়ার্ডটা, এই ফ্রেজটাও আমরা দেখেছিলাম প্যাসেজের মধ্যে রয়েছে। লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ওয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম। কিন্তু এতটুকু লিখলে তো 3 নম্বর দিবে না। এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখব লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইজ এ প্লেস ওয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম। তারপর চাইলে এই অংশটা যুক্ত করা যায়, অন্যথায় নিজে থেকেও কিছু যুক্ত করা যায়। সবচেয়ে ভালো হয় এই রিলেটেড নিজে থেকে 1-2টি সেন্টেন্স যুক্ত করে দিলে। A learning friendly environment is a place where everyone will have an enjoyable time. It stresses, এটা গুরুত্ব দিয়ে থাকে, the importance of students and teachers learning together as a learning community. What is the general picture in our school? আমাদের স্কুলগুলোর জেনারেল পিকচার কি? জেনারেল পিকচার মোটেও ভালো নয়, সেখানে শিক্ষার্থীদের স্বাধীনতা নেই। আমরা একটু দেখি, এখান থেকে আমরা সাজিয়ে লিখব। এখানে লেখা আছে আনফর্চুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল। কিসের কথা বলছে? এখানে বলছে লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কথা। তাহলে আমরা সাজিয়ে বলতে পারি আনফর্চুনেটলি দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল ইজ নট লার্নিং ফ্রেন্ডলি। তারপর আমরা এই অংশটা যুক্ত করে দিব। ডিসক্রাইব দ্য বয় ব্ল্যাক পোর্ট্রেস ইন হিজ পোয়েম। ব্ল্যাকের কবিতায় যে বালকের বর্ণনা দেওয়া হয়েছে তার বর্ণনা দিতে বলেছে। সে এমন একটা বালকের কথা বলেছে, কোথায় আছে? এই যে এখানে রয়েছে, একদম এই সম্পূর্ণ অংশটাই বালকটি সম্পর্কে বর্ণনা। ব্ল্যাক রাইটস অ্যাবাউট এ ইয়াং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল হোয়ার ডুয়ারফেস টিচার্স গিভ জয়লেস লেসনস। প্যাসেজ থেকে হুবহুই লেখা হয়েছে এটা। হুড রাদার লাইক টু বি আউটডোর্স অ্যান্ড এনজয় দ্য সামার ডে, হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য ড্রাজারি অফ স্কুল। 5টি প্রশ্নের উত্তর এখানেই শেষ হলো। এখন আমরা দ্বিতীয় প্যাসেজটি পড়ব। এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ এবিলিটিস। শিক্ষা আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে এবং এক সেট এবিলিটি দিয়ে থাকে টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, জীবনে অর্থপূর্ণভাবে কাজ করতে। সাচেস, যেমন দ্য এবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, সঠিক পছন্দ করতে এবং বিভিন্ন জিনিস সম্পর্কে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে
এবিলিটি দিয়ে থাকে, সামর্থ্য দিয়ে থাকে। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, আমরা যখন পড়তে শিখি, লিখতে শিখি এবং পাটিগণিতের সাধারণ যোগ বিয়োগ গুণভাগ এগুলো শিখি, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা সেলফ কনফিডেন্সের, আত্মবিশ্বাসের একটা মাত্রা অর্জন করে থাকি। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফস, আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি, অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, এবং আমাদের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে প্রকাশ করতেও শিখি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যের সাথে যোগাযোগ করার দক্ষতা আমরা অর্জন করি, অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোকেও আমরা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, শিক্ষা আমাদেরকে সাহায্য করে স্বাধীনভাবে চিন্তা করতে, অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, এবং নিজেদের মতামত তৈরি করতে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে আমরা যখন আরও বেশি জানতে পারি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস, আমরা ভালো জিনিসের প্রশংসা করে থাকি যেটা আমাদেরকে দিয়ে থাকে, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্টস, এবং এটা থেকে যে নৈতিকতার বিচ্ছিন্নতা ঘটে থাকে, ইম্পার্টস মানে হলো ছড়িয়ে দেওয়া, যে জিনিসটা ছড়িয়ে দেয় নৈতিকতার বিচ্ছিন্নতা, তার আমরা সমালোচনা করি, অ্যান্ড দ্য রাইজ অফ হার্টেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস, আর এটা ফলো করে থাকে রাইজ অফ হার্ট্রেড, ঘৃণার তৈরি করে থাকে, কনফ্লিক্ট সংঘর্ষ তৈরি করে থাকে। যখন মানুষ নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়, মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়, তখনই ঘৃণার তৈরি হয়, সংঘর্ষের তৈরি হয়। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাস ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফস, শিক্ষা প্রথম যে জিনিসটা করে থাকে সেটা আমাদের নিজেদের সম্পর্কেই অ্যাওয়ারনেস দিয়ে থাকে, সচেতনতা দিয়ে থাকে। হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, যেটা আমাদের ব্যক্তিত্ব উন্নয়নের দিকে ধাবিত করে থাকে। অ্যাজ উই বিগিন স্কুল, আমরা যখন স্কুল শুরু করি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস, বন্ধু তৈরি করা, ক্লাসে অবস্থান করা, এগুলো প্রয়োজনীয়তা আমরা তখন অনুভব করি। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, তারপর আমরা আমাদের সেন্স, আমাদের যে বোধগম্যতা রয়েছে সেটাকে সম্প্রসারণ করি, টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, স্কুলকে আরও ব্যাপকভাবে ব্যবহার করার জন্য, সম্প্রসারিত করার জন্য। আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়, অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, সর্বশেষ আমাদের দেশে। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড, শিক্ষা এভাবেই প্রতিটি শিশুকে প্রস্তুত করে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন সক্রিয় সদস্য হতে, অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়ের, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং তাকে প্রস্তুত করে তার মঙ্গলের জন্য কাজ করতে। প্যাসেজটি পড়া শেষ হলো, এখন আমরা প্রশ্নটি আবার পড়ব, দেখব কি চেয়েছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হোয়াট উই ক্যান ডু উইথ দ্য হেল্প অফ এডুকেশন, শিক্ষার সাহায্যে আমরা কি করতে পারি সেগুলো দেখাতে হবে। একটি কিন্তু দেওয়া আছে, পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমাদেরকে এরকম আরও 5টি পয়েন্ট বের করতে হবে। এখানে রয়েছে পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা 2 নম্বর পয়েন্টটা দিতে পারি, ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, তারপর থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, মেক আওয়ার ওন অপিনিয়ন্স, নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস। এভাবে আমরা 5টি পয়েন্ট বের করব। চলো আমরা উত্তরগুলো নিচে একসাথে দেখে নিই। তোমরা উত্তরগুলো অবশ্যই বক্স আকারে লিখবে, পাশাপাশি জায়গা হবে না, উপর নিচে করে লিখবে, তীর চিহ্নগুলো নিচে নিচে দেখিয়ে দিবে। 3 নম্বর প্যাসেজ, এই প্যাসেজের উপর ভিত্তি করে সামারি লিখতে হবে। প্যাসেজটি ভালোভাবে বুঝলে তবেই সামারি তোমরা লিখতে পারবে। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে আমরা অর্থ খরচ করে থাকি। উই বাই ফুডস, ক্লথস অর এভরিডে এসেনশিয়ালস, আমরা খাবার কিনে থাকি, পোশাক কিনে থাকি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সার্ভিসের জন্য অর্থ ব্যয় করি। এন্টারটেইন পিপুল, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য। হেল্প আদার্স ইন নিড, অন্যের প্রয়োজনে সাহায্য করার জন্য। অর ইনভেস্ট ইন বিজনেস, অথবা ব্যবসায় বিনিয়োগ করার জন্য। অ্যান্ড দাস স্পেন্ড মানি এভরিডে, এবং এভাবেই আমরা প্রতিদিন অর্থ ব্যয় করে থাকি। ইনফ্যাক্ট
স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, এমনকি স্পেন্ডিং অর্থ ব্যয় করা, টাকা খরচ করা আমাদের জীবনের একটি অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড। আমরা কিভাবে টাকা খরচ করছি এবং কেন খরচ করছি তার উপর ভিত্তি করে আমাদেরকে হ্যাপি করতে পারে অথবা আনহ্যাপি করতে পারে। When we spend money on things that we need and within our limit, আমাদের সীমার মধ্যে অথবা আমাদের প্রয়োজন তার উপর যখন আমরা টাকা খরচ করি, ইট ইজ গুড, এটা ভালো। When it becomes a compulsive behavior, কিন্তু এমন একটা আচরণ হয়ে গেল যেটাকে দমন করা যাচ্ছে না, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে চাপযুক্ত করে দেয়, মানসিক চাপ তৈরি করে। Unnecessary spending or spending beyond one's means has some bad effects. অপ্রয়োজনীয় খরচ করা অথবা সাধ্যের বাইরে খরচ করা, এটা রয়েছে বেশ কিছু ক্ষতিকর প্রভাব। ফর ওয়ান থিং, একটি জিনিসের জন্য ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেট, এটা ধাবিত করতে পারে অর্থনৈতিক ধ্বংস অথবা ঋণের দিকে। অ্যান্ড ফর অ্যানাদার, আরেকটি হতে পারে ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, এটা আনহ্যাপিনেস তৈরি করতে পারে উইথিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে। আর্থিকভাবে ধ্বংস করে দিতে পারে অথবা ঋণে জর্জরিত হয়ে যেতে পারে, পাশাপাশি পরিবারের মধ্যেও অশান্তি তৈরি করতে পারে। পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, যারা অতিরিক্ত টাকা খরচ করে থাকে, তাদের যা আছে তারা তা নিয়ে কখনোই সুখী থাকে না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লথস অ্যাটসেট্রা, তারা সবসময় ব্র্যান্ডের জন্য, ফ্যাশন আইটেমের জন্য এবং বিভিন্ন ডিজাইনের পোশাক ক্রয় করার জন্য দৌড়ঝাঁপ করতে থাকে। Over a period of time, it becomes an addiction which may eventually create a psychological problem. সময়ের বিবর্তনে এটা একটি অ্যাডিকশনে রূপান্তর হতে পারে, আসক্তিতে রূপান্তর হতে পারে এবং তৈরি করতে পারে সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। বাস্তবতায় তাই দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জনকে দেখি টাকা পয়সা ধার নিয়ে, হাওলাত নিয়ে তারা বিভিন্ন জিনিস ক্রয় করে থাকে, অথচ এই জিনিসটা ক্রয় না করলেও তার হতো। উপরন্তু তার টাকা ছিল না, সে আবার তার বন্ধু বা আত্মীয়স্বজনের কাছ থেকে টাকাটা নিয়ে ক্রয় করেছে, তার মানে বুঝে নিতে হবে এটা তার একটা আসক্তিতে রূপান্তর হয়েছে। Nowadays, consumer items are displayed in stores or in advertisements in ways that they create a feeling of immediate need for them. বর্তমানে কনজিউমার আইটেমস, যে জিনিসগুলো বিক্রয় করা হয়, এমনভাবে ডিসপ্লে করা হয়, প্রদর্শন করা হয় দোকানে অথবা বিজ্ঞাপনে, যে তাদের মধ্যে একটা ফিলিং তৈরি করে, ক্রেতাদের মধ্যে একটা ফিলিং তৈরি করে যে এটা ইমিডিয়েট দরকার, তাদের জন্য এখনই প্রয়োজন। We are constantly tempted to buy, use or consume things even when we do not have a genuine need. আমাদেরকে সবসময় প্রলুব্ধ করা হয় এটা কেনার জন্য, ব্যবহার করার জন্য, কনজিউম করার জন্য। কনজিউম মানেও খরচ করা, ব্যয় করা, কাজে লাগানো, যদিও এটার জেনুইন কোনো প্রয়োজন নেই, সত্যিকার অর্থে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, এখানে সবাইকে সতর্ক হতে হবে। Salesperson often encourage customers to buy things by flattering them. যারা সেলস পারসন রয়েছে তারা কিন্তু কাস্টমারকে সবসময় উৎসাহিত করে জিনিসটা কেনার জন্য, তাদের তোষামোদ করে থাকে জিনিসটা যেন তারা ক্রয় করে। দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, যেমন তারা এরকম কথা বলে থাকে যে এই জিনিসটা আপনাকে অনেক মানিয়েছে, দে উড সে, অর ইউ লুক সো স্টার্নিং ইন দ্যাট ড্রেস, এই ড্রেসে আপনাকে চমৎকার লাগছে, এরকম কথাও তারা বলতে পারে। নেভার ফরগেট দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, ভুলে যাবে না এই সেম জিনিসটা তারা সব কাস্টমারকেই বলে থাকে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস, এই ধরনের ওয়ার্ড দ্বারা, কথা দ্বারা কখনোই প্রলুব্ধ হওয়া যাবে না। দে ইউজ দিস ওয়ার্ডস টু প্লিজ দ্য কাস্টমার্স, তারা এই শব্দগুলো বা কথাগুলো ব্যবহার করে থাকে কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য। অ্যাস, কারণ দ্য মোর এ কাস্টমার বাইস, একজন কাস্টমার যত বেশি ক্রয় করে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, তত বেশি তাদের মুনাফা রয়েছে, তত বেশি তাদের লাভ রয়েছে। সামারিটা তোমাদের জন্য এখানেই দিয়ে দেওয়া হলো, চলো আমরা সামারিটা একটু দেখে নিই। স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফস, এফেক্টিং আওয়ার হ্যাপিনেস অর আনহ্যাপিনেস ডিপেন্ডিং অন our motivations.
When we spend within our limits, it's good, but compulsive spending can lead to financial ruin and unhappiness. Overspending can lead to addiction and psychological problems. Consumer items are often displayed in ways that create a feeling of immediate need, making us tempted to buy without genuine needs. Salespersons often use flattering language to please customers, as the more they buy, the higher the profit. এখন আমরা কোশ্চেন 4 সমাধান করব। এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিয়ে নিচের 10টি শূন্যস্থান পূরণ করব। এখানে শূন্যস্থান রয়েছে 10টি, অপশন কিন্তু রয়েছে 12টি, সুতরাং দুটি অপশন অতিরিক্ত রয়েছে। এবং মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, কোনো ওয়ার্ডের গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে, আইএনজি যুক্ত হতে পারে বা আংশিক পরিবর্তন হতে পারে। যেমন এখানে অ্যাচিভ আছে, এটা অ্যাচিভিং হয়ে যেতে পারে। চলো সমাধান করি। এডুকেশন এইমস অ্যাট অ্যাচিভিং টু থিংস। অ্যাট রয়েছে প্রিপোজিশন, এই অ্যাচিভের সাথে আইএনজি যুক্ত হবে। শিক্ষার উদ্দেশ্য হলো দুটি জিনিস অর্জন করা, নলেজ অ্যান্ড স্কিল, জ্ঞান এবং দক্ষতা। দ্য লেসন্স ইন এ সিলেবাস, একটি সিলেবাসে যে পাঠগুলো থাকে, প্রিপেয়ার এ লার্নার, একজন লার্নারকে প্রস্তুত করে, ফর গেইনিং নলেজ অফ সার্টেন সাবজেক্টস, নির্দিষ্ট সাবজেক্টের উপর জ্ঞান অর্জন করার জন্য। ওয়েন এ লার্নার গেটস এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, একজন লার্নার যখন পরিষ্কারভাবে বুঝতে পারে, অফ এ সাবজেক্ট অর টপিক, একটি সাবজেক্ট অথবা একটি টপিক, ইট ইন্ডিকেটস হিজ অর হার নলেজ, একটি সাবজেক্টের উপর সে যে ধারণা পায় সেটাকেই জ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়। নেক্সট অ্যাপিয়ার্স স্কিল, দ্যাট মিনস দ্য ক্যাপাবিলিটি অফ ডুইং সামথিং উইথ দ্য ইউজ অফ নলেজ। তারপর স্কিলের ব্যাপারটা আসে, কারণ নলেজ এবং স্কিল হলো সেই সামর্থ্য থাকা, নলেজটাকে যথাযথভাবে ব্যবহার করা। নলেজ প্রোভাইডস আস উইথ দ্য অ্যাবিলিটি অ্যান্ড স্কিল প্রেজেন্টস আস দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়েল। নলেজ আমাদেরকে অ্যাবিলিটি দিয়ে থাকে, সামর্থ্য দিয়ে থাকে, আর স্কিল সেটা উপস্থাপন করে থাকে সেই অ্যাবিলিটিকে ভালোভাবে। বোথ দ্য টু থিংস আর ইম্পর্টেন্ট, এই দুটি জিনিসই খুব গুরুত্বপূর্ণ। কোন দুটি জিনিস? নলেজ এবং স্কিল। একজনের নলেজ আছে কিন্তু তার স্কিল নেই, সেক্ষেত্রে নলেজ কিন্তু অপূর্ণ থেকে গেল। কেউ একজন জানে মোটরসাইকেল কীভাবে চালাতে হয়, কিন্তু তার স্কিল নেই, তার এই জানাটা কিন্তু কাজে লাগছে না। বাট হেয়ার লাইস এ মোর ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন রয়েছে। এডুকেশন শুড মেক এ গুড ম্যান, শিক্ষা একজন ভালো মানুষ তৈরি করা উচিত। উইদাউট বিং এ গুড ম্যান, উইদাউটও কিন্তু প্রেপোজিশন, বির সাথে আইএনজি হবে। ভালো মানুষ না হয়ে নো ওয়ান শুড বি কনসিডার্ড ফুললি অ্যান্ড ফেয়ারলি এডুকেটেড, কাউকেই বিবেচনা করা যাবে না যে সে খুব ভালোভাবে এবং পরিপূর্ণভাবে শিক্ষিত। উইদাউট ইট অল আদার অ্যাচিভমেন্টস আর ফ্রাস্ট্রেটেড, ফুললি এবং ফেয়ারলি এডুকেশন ছাড়া সকল অ্যাচিভমেন্টই তার জন্য হবে হতাশাজনক। দেয়ারফর ওয়ান শুড অ্যাট ফার্স্ট কনসেন্ট্রেট, একজনের প্রথমেই মনোযোগ দেওয়া উচিত অন অ্যাটেনিং পজিটিভ হিউম্যান অ্যাসপেক্টস, ভালো যে মানব গুণাবলী রয়েছে সেগুলো অর্জন করার জন্য। এখন আমরা কোশ্চেন 5 সমাধান করব। এখানেও 10টি অপশন রয়েছে, তবে তাদের জন্য কোনো ক্লু নেই। যেহেতু নির্দিষ্ট কোনো ক্লু নেই, সুতরাং যৌক্তিক যে কোনো উত্তরই গ্রহণযোগ্য হবে, অবশ্যই সেটা লজিক্যাল হতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, যথাযথভাবে এবং সঠিকভাবে যদি ইংরেজি শিখতে চাও, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, তোমাকে রাইটিং স্কিল অর্জন করতে হবে। একটি ভাষা শেখার জন্য 4টি জিনিসের প্রয়োজন রয়েছে: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। সুতরাং রাইটিং একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। টু অ্যাটেন দিস স্কিল, এই স্কিল অর্জন করার জন্য ইউ নিড টু টেক সাম মেজার্স, তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। অ্যাট ফার্স্ট ইউ শুড এনরিচ ইউর ভোকাবুলারি, সর্বপ্রথম তোমাকে তোমার ভোকাবুলারি এনরিচ করতে হবে, সমৃদ্ধ করতে হবে। সিন্স, কারণ এভরিওয়্যার ওয়ার্ডস আর রিকোয়ার্ড, সর্বত্রই ওয়ার্ডের প্রয়োজন রয়েছে। ওয়ার্ডস উইল হেল্প ইউ এক্সপ্রেস ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, এই শব্দগুলোই, এই ভোকাবুলারিগুলোই তোমাকে সাহায্য করবে তোমার যে আইডিয়াগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে প্রকাশ করতে। নেক্সট ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ দ্যাম ইন এ সেন্টেন্স, তারপর তোমাকে শিখতে হবে এই ওয়ার্ডগুলো কীভাবে সেন্টেন্সে সাজাতে হয়।
সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্ব কোথায় হবে, প্রিপোজিশন কোথায় ব্যবহার করতে হয়, এই ধরনের জ্ঞান অর্জন করতে হবে। হিয়ার গ্রামার উইল হেল্প ইউ দ্য রাইট ওয়ে। এক্ষেত্রে গ্রামার তোমাকে সঠিকভাবে সাহায্য করবে। ফর দ্যাট বেসিক গ্রামাটিক্যাল আইটেমস মাস্ট বি নোন টু ইউ। এই জন্যই বেসিক যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে সেগুলো তোমার কাছে পরিচিত থাকতে হবে। দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর জেনারেল নলেজ টু জেনারেট আইডিয়াস অ্যান্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি। তারপর জেনারেল নলেজকে ব্যবহার করতে হবে। তুমি জানো কিভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসে, অ্যাডভার্বগুলো কিভাবে বসে, অ্যাডজেক্টিভগুলো কিভাবে বসে, কিন্তু তোমার জেনারেল নলেজ নেই, সাবজেক্ট সম্পর্কে ধারণা নেই, টপিকের উপর তোমার কোনো ধারণা নেই, তাহলে তুমি কি লিখবে? এই জন্য জেনারেল নলেজেরও প্রয়োজন রয়েছে। বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু মেক সেন্টেন্সেস অফ ইউর ওন। সৃজনশীল হতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের সেন্টেন্স লেখার জন্য। ফাইনালি রেগুলার প্র্যাকটিস উইল হেল্প ইউ সাকসিড। সর্বশেষে নিয়মিত চর্চা তোমাকে সফল হতে সাহায্য করবে ইন অ্যাচিভিং দিস স্কিল, এই স্কিল অর্জনে। কোশ্চেন 5 সমাপ্ত হলো। এখন আমরা কোশ্চেন 6 সমাধান করব। এখানে 10টি সেন্টেন্স রয়েছে, তাদেরকে সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন ক্রোনোলজিক্যাল অর্ডার হয়, অর্থাৎ এই সেন্টেন্সের পরে এই সেন্টেন্সটা মানায়। স্টোরি থাকলে বেশি সুবিধা হয়, স্টোরি না থাকলে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়, সেক্ষেত্রে অনেক সময় একাধিক উত্তর গ্রহণযোগ্য হয়। প্রথম সেন্টেন্স, দ্য ফোর্থ রেভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে। দিস ইজ নোন টু বি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভলিউশন। এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার রয়েছে। দিস রেভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইন্টু এ মেশিন বেসড ওয়ান। এই রেভলিউশন পৃথিবীকে রূপান্তর করবে মেশিন ভিত্তিক একটি পৃথিবীতে। দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট। আর এই মেশিনের ভিতরে যুক্ত থাকবে কম্পিউটার, মোবাইল ফোন এবং রোবট। নলেজ অফ দিস মেশিনস ইজ ইসেনশিয়াল টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড। আগামী পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য এই মেশিনগুলোর উপর জ্ঞান থাকা অপরিহার্য। দোজ হু আর স্কিলফুল ইন ইট উইল সার্ভাইভ সাকসেসফুলি। যারা এটাতে স্কিলফুল তারাই সঠিকভাবে বেঁচে থাকতে পারবে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। Therefore, learning technology and achieving technological skill should be thought of seriously. এই জন্যই লার্নিং টেকনোলজি এবং টেকনোলজিক্যাল স্কিল অর্জন করার বিষয়টি সিরিয়াস চিন্তা করতে হবে। উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন। আমরা এই ধরনের শিক্ষার জন্য এখনও প্রস্তুত হইনি। দ্য সোনার উই ক্যান মেক অ্যান্ড অ্যাক্টিভেট দিস প্ল্যান, দ্য বেটার ইট উইল বি ফর আস। যত তাড়াতাড়ি আমরা এটা অ্যাক্টিভেট করতে পারি, এই প্ল্যানকে কার্যকর করতে পারি, ততই মঙ্গলজনক হবে আমাদের জন্য। বাট উই ক্যান নো লঙ্গার ওয়াইট, এক্সাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও। আমাদের আর অপেক্ষা করা চলবে না, যথাযথ এবং বাস্তবসম্মত প্ল্যান এই মুহূর্তে করতে হবে। রিয়ারেন্স এখানেই শেষ হলো। আমরা এখন দেখব রাইটিং পার্টে কী কী প্রশ্ন ছিল। 7 নম্বর প্রশ্ন গ্রাফ অ্যান্ড চার্ট ছিল। The graph below shows the students from different academic areas who got themselves admitted into a public university last year. গত বছর পাবলিক ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা কে কোন জায়গা থেকে এসেছে, একাডেমিক এরিয়া থেকে এসেছে, সেগুলো দেখানো হয়েছে। দ্য লেফট অ্যালাইন্ড নাম্বার শো দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস। এগুলো দ্বারা স্টুডেন্টের পার্সেন্টেজ দেখানো হয়েছে। ইউ শুড অ্যানালাইজ দ্য ইনফরমেশন মেনশনিং দ্য রেশিও of their achievements in at least 150 words. 150 ওয়ার্ডে বর্ণনা করতে হবে। মার্কস হলো 15। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 45% স্টুডেন্ট, হিউম্যানিটিস থেকে 40%, বিজনেস স্টাডিজ থেকে 8%, মাদ্রাসা থেকে 4%, টেকনিক্যাল এডুকেশন থেকে 3%। 100% এখানে হয়ে গেছে। 85, 93, 97, 100। সুন্দর করে একটি প্যারাগ্রাফের মতো লিখে দিতে হবে এবং নিজের মতামত তুলে ধরতে হবে। কোশ্চেন 8, কমপ্লিটিং স্টোরি। স্টোরির অংশবিশেষ দেওয়া আছে। অনেক সময় পরিচিত থাকে, অনেক সময় অপরিচিত থাকে। পরিচিত স্টোরি হলে গতানুগতিক লেখাই ভালো, অপরিচিত হলে আরও সুবিধা, নিজের মতো করে যেভাবে খুশি সেভাবেই কমপ্লিট করা যায়। এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই যে এভাবেই শেষ করতে হবে, তবে সব কিছু পজিটিভভাবে শেষ করতে হবে। চাইলে নেগেটিভভাবেও যে কোনো স্টোরিকে শেষ করা যায়।
শ্রাবণধারা, এ গ্রিন ভিলেজ, ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার চিত্রা। চিত্রা নদীর তীরে শ্রাবণধারা নামের একটি সবুজ গ্রাম অবস্থিত। পিপুল আর ভেরি নাইস অ্যাজ দ্য ভিলেজ ইজ। গ্রামটা যেমন সুন্দর, মানুষও তেমন সুন্দর। মোস্ট অফ দেম আর ফার্মার্স, অধিকাংশ লোকই কৃষক। 1 ইয়ার, 1 বছর। ডিউ টু হেভি রেইনফল, প্রচুর বৃষ্টিপাতের কারণে। চিত্রা ওভারফ্লোড হার ব্যাঙ্কস, চিত্রা নদীর উপর দিয়ে পানি প্রবাহিত হলো, অর্থাৎ বন্যা হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো, লোকজন দিশেহারা হয়ে গেল। এক সময় বন্যার পানি চলে গেল, লোকজন আবার ঘুরে দাঁড়ালো এবং তারা তাদের ক্ষতিগুলো পুষিয়ে নিল। এইভাবে স্টোরিটা শেষ করার চেষ্টা করবে। সর্বশেষ প্রশ্ন, লেটার, সাপোজ ইউ আর আলাল, আরিফ ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ অ্যাফ্রাইড অফ ইউজিং কম্পিউটার। মনে করো তুমি আলাল, আরিফ হলো তোমার ছোট ভাই, যে কম্পিউটার ব্যবহার করতে ভয় পায়। সিন্স হি ডাজ নট নো হাউ টু রান ইট, কারণ সে জানে না কিভাবে এটা চালাতে হয়। রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার গিভিং সাম সাজেশনস ফর লার্নিং অ্যান্ড রানিং কম্পিউটার। রানিং কম্পিউটার এটা এখনকার সময় হাস্যকর জিনিস, তবে লার্নিং কম্পিউটার এটা ঠিক আছে। কম্পিউটারের অনেক ফাংশন আছে, সেগুলো অবশ্যই জানা থাকা প্রয়োজন। কম্পিউটার মানে এই না যে কিছু লেখালেখি করতে পারা, ভিডিও গেম খেলতে পারা এবং কিছু ভিডিও দেখা, এই ধরনের জিনিসের মধ্যেই কম্পিউটার সীমাবদ্ধ নেই। কম্পিউটারের ব্যাপক বিস্তৃত ব্যবহার রয়েছে, সেগুলো জানতে হবে। এই ব্যাপারে তোমার ছোট ভাইকে পরামর্শ দিয়ে একটি লেটার লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো রাজশাহী বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্নটি। ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অভিনন্দন জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট তোমরা স্বয়ংক্রিয়ভাবে পেতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।